একমাত্র পৌরসভা রাজ্য জুড়ে যখন সবুজ ঝড় উঠেছিল আমরা দেখেছিলাম এই পৌরসভার ভোটে, সেখানে একমাত্র তাহেরপুরে সিপিএম জিতেছিল। কোন ফর্মুলায় কি এমন জনসংযোগ আপনারা করেছিলেন যে সিপিএমকে তাহেরপুরবাসী জেতালো? নমস্কার। সমস্ত পরবর্তী সময় যারা দর্শক বন্ধু থাকবেন প্রত্যেকেই আমি তাহেরপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার প্রশ্নটা খুব ভালো লাগলো। তাহেরপুরের মানুষ হচ্ছে সম্পূর্ণ উদ্বাস্তু অধ্যুষিত এলাকার মানুষ ছিলেন। বর্তমানে বামফ্রন্ট সরকার 1993 সালে তাহেরপুরকে প্রজ্ঞাপিত অঞ্চল হিসাবে ঘোষিত করেন এবং সে সময় আমরা যেটা দেখেছি তাহেরপুরের প্রথম অধ্যায়ে যেটা হয়েছিল, জমি, খাদ্য, বস্ত্র এবং ত্রাণের ব্যবস্থার মাধ্যমে আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু বামপন্থী মনোভাবের মধ্যে থেকে। তাহেরপুরে যত লড়াই সংগ্রাম বামপন্থী ঘরানার মধ্যে। আর তাহেরপুরের মানুষ যারা আছেন, যারা আমাদের নির্বাচিত করেন, তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি বা ভালোবাসার তারা ব্যক্তি। তারা বামপন্থীকে ভালোবাসে এবং বামপন্থী যে সমস্ত ওয়ার্ডে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদের কিন্তু তাদের ভালোবাসার মাধ্যম থেকে তাহেরপুর পৌরসভাকে বামপন্থী ভোট উপহার দিয়েছেন। কারণ তাহেরপুরের মানুষ জানে যে তাহেরপুরের উন্নয়ন একমাত্র বামপন্থীরাই করতে পারে। 1993 সালে যখন তাহেরপুর প্রজ্ঞাপিত অঞ্চল হিসাবে ঘোষিত হয়, তার পরবর্তী সময় থেকে তাহেরপুরের উন্নয়ন বিস্তীর্ণ এলাকা নিয়ে শুরু হয়েছে কিন্তু। কারণ আমরা যতটুকু দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তাহেরপুরের রাস্তাঘাটগুলো ছিল 1950 নাগাদ যখন তৈরি হয় এবং পরবর্তীকে সেই রাস্তাগুলো আর সংস্কার হয়নি। কিন্তু তার পরবর্তীতে যখন আমাদের প্রজ্ঞাপিত অঞ্চল ঘোষিত হয় বামফ্রন্ট সময়ে, তখন আমাদের রাস্তাগুলোকে এবং বিভিন্ন যে কমিউনিটি হল বা বিভিন্ন যে সজ্জা সৌন্দর্যায়নের ক্ষেত্রগুলো কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে, যার পথ এখনও আমাদের চলছে উন্নয়ন। এবং আমরা যারা বোর্ড পরিচালনা করি, আমরা স্বচ্ছতা নিয়ে দৃঢ়তার সঙ্গে কিন্তু এই বোর্ড পরিচালনা করি এবং যা কিছু আমরা জনগণকে জানিয়েই কিন্তু উন্নয়নমূলক কাজগুলো করি। এবং মানুষ জানে একমাত্র বামপন্থীরাই তাহেরপুরের সুন্দর এবং স্বচ্ছভাবে পৌর বোর্ড পরিচালনা করতে পারে এবং উন্নয়ন করতে পারে। আপনারা বলছেন যে আপনারা বিকল্প, কারণ আপনাদের থেকে ভালো কাজ তাহেরপুরে কেউ করতে পারবে না, অন্য কোনো দল। তো অনেকেই আবার বলছেন, তাহেরপুরবাসী আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যে আসলে এখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে এবং সেই কারণেই সিপিএম সেই লাভটা উঠেছে, এই জন্যই সিপিএম জিতে। না, যারা বলছেন যে গোষ্ঠীতন্ত্র, ওটা ওদের দলের বিষয়, সেটা আমাদের ভাবিত হতে হয় না। তবে যেটা বলবো যে তাহেরপুরের মানুষ যে ভাবনা নিয়ে চলে সেটা হচ্ছে সঠিক পথ। আপনি বলুন তো, এই যে আমাদের হাউস ফর অলের যে ঘরগুলো হচ্ছে, হাউস ফর অলের ঘরগুলো হচ্ছে আমাদের একদম নির্দিষ্ট ভাবনায়। অন্যান্য জায়গায় যেমন নাকি শোনা যায় বিভিন্ন রকমভাবে আর্থিক দুর্নীতি হচ্ছে, কিন্তু তাহেরপুরের আপনি যে কোনো দলের মানুষকেই বলুন না কেন, বিভিন্ন আমাদের বামপন্থী নয়, অন্যান্য যে রাজনৈতিক দল আছে যারা বেনিফিশিয়ারি, তাদের কাছে জানতো কোনো আমাদের কাউন্সিলর তাদের কাছ থেকে কোনো রকম ভাবনা নিয়ে, আর্থিক ভাবনা নিয়ে কোনো রকমভাবে প্রভাবিত হয়েছে কিনা, এটা কিন্তু কোনো জনগণ বলতে পারবে না। আমরা কিন্তু এই হাউস ফর অল তৈরি হওয়ার জন্য আমরা ওয়ার্ড ভিত্তিক ইঞ্জিনিয়ারদের এবং ওয়ার্ড ভিত্তিক প্রকল্প বন্ধু রেখেছি যারা ঘরগুলো তদারকি করবে। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে যে হাউস ফর অলের ঘর হয়েছে যে কোনো পৌরসভাতে, তার মধ্যে তাহেরপুর পৌরসভার ঘরগুলো সবচেয়ে সুন্দরভাবে নির্মিত হয়েছে কিন্তু। এবং আমাদের যে রিসেন্ট রাস্তাঘাটগুলো আমরা করতে পেরেছি, আমরা বঞ্চিত হচ্ছে ঠিকই, কিন্তু আমি প্রতিনিয়ত বিভিন্ন নগরায়ন, পূর্ত দপ্তর, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এবং আমরা ডিপিআর জমা দিচ্ছি, করজোড়ে তাদের কাছ থেকে তাহেরপুরের উন্নয়নের ভাবার জন্য চলছি। তার মধ্যে আমি যে সমস্ত রাস্তাগুলো করেছি, আমার মনে হয় অন্য কোনো পৌরসভা হয় কি না আমি জানি না। যে ওয়ার্ড সংলগ্ন রাস্তাগুলো হচ্ছে, ওয়ার্ড কাউন্সিলরকে আমরা শিডিউল তুলে দিচ্ছি এবং বেনিফিশিয়ারি কমিটি তৈরি করে তাদের সমস্তভাবে রাস্তাটার যে শিডিউলটা তাদের বুঝিয়ে এবং রাস্তা তৈরির সময় তাদের দাঁড় করিয়ে এবং জনগণকে আমরা বুঝিয়ে তাদের কিন্তু সেই জায়গাটা যাতে রাস্তাঘাট যেটাই হোক না কেন সেটা যেন সুন্দরভাবে হয় এবং তাহেরপুরের যারা আমরা বোর্ড পরিচালনা করছি তাদের যাতে মান উজ্জ্বল হয়, সেইভাবে কিন্তু উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে। আমি এই প্রসঙ্গে
প্রসঙ্গে আসছিলাম যে আমরা দেখি যে যেখানে বিরোধীরা জেতে, মানে যে দল ক্ষমতায় থাকে, শাসক দল যেখানে জেতে না, সেখানে বিরোধীদের মানে প্রশাসন চালানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়, বিভিন্ন সুযোগ সুবিধা তারা পায় না। সেটা বিধানসভার ক্ষেত্রেও বা আমরা যদি পৌরসভায় বলি, সেখানে তো আবার সিপিএমকে শূন্য করে দেওয়ার যে এই যে একটা উদ্যোগ শাসক দলের, সবসময় এটা কটাক্ষ করা থাকে যে সিপিএম তো সব জায়গায় শূন্য, সেখানে একমাত্র পৌরসভা যেখানে সিপিএম এখনও তাদের লাল ঝান্ডা টিকিয়ে রেখেছে। তো আপনাদের মানে শাসক দলের তরফ থেকে কি কি সমস্যা ফেস করতে হয় এই পৌরসভা চালাতে? আপনাকে আমি একটুখানি বলে রাখি, আমি ধরুন 2005 থেকে আমার ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে থাকি এবং অন্যান্য আরও কাউন্সিলর আছেন, তারা বিগত দিন থেকে আসছে। এই যে আমরা যারা ওয়ার্ডগুলো পরিচালনা করি না, আমরা প্রত্যেক মানে নির্বাচক বলবো না, প্রত্যেক যারা আমাদের ওয়ার্ডের বাসিন্দা আছে প্রত্যেকের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং পৌরসভা সংক্রান্তীয় যে সমস্ত বেনিফিশিয়ারিদের জন্য উন্নয়নমূলক কাজ, বিভিন্ন রকম যে উন্নয়নমূলক পরিষেবা, নাগরিক পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু উদ্গ্রীব। প্রত্যেকের সঙ্গে আমাদের নারীর যোগাযোগ আছে। এই যোগাযোগগুলো শুধু রাজনৈতিক নয়, যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে বা যে কোনো সরকারি যদি কোনো রকম নির্দেশিকা আসার সঙ্গে সঙ্গে কিন্তু জনগণকে আমরা কতটা সেই সুযোগ সুবিধাটা পাইয়ে দিতে পারি, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে করে থাকি। যার জন্য সেই নাগরিক যারা আছেন তাদের নাগরিক পরিষেবা বলুন বা তাদের ভালোবাসা হোক, বিপদে আপদে যাওয়া হোক, সেই সমস্ত কাজগুলো কিন্তু আজও পর্যন্ত আমরা করে আসি। যার জন্যই মানুষের সঙ্গে আমাদের একটা আত্মার টান আছে, হৃদয়ের একটা টান আছে, ভালোবাসার টান। সেই ভাবনা নিয়েই কিন্তু আমাদের মানুষ সেইভাবে আমাদের আবার ভাবনা নিয়ে থাকে এবং নির্বাচনের সময় নির্বাচকরা আমাদের সেইভাবে কিন্তু ভোটদান করে থাকেন। কিন্তু নিবিড় জনসংযোগ, আমরা দেখছি লোকসভা নির্বাচন চলছে, বামেরা তো উঠে পড়ে লেগেছে, বেশ লড়াই দিচ্ছে, এবার নির্বাচনে লড়াই করছে তারা। তাহলে এই তাহেরপুরের ফর্মুলাতেই কি লোকসভা নির্বাচন লড়তে চাইছে সিপিএম? আপনি দেখুন, আমাদের তাহেরপুরের যে আমরা ভাবনাটা আমরা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে পেরেছি, যে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। দীর্ঘদিন যাবৎ হয়তো আমরা বামপন্থীরা 34 বছর রাজত্ব করেছি, সেই সময় একটা ভাবনা ছিল, কিন্তু তার পরবর্তীতে 12টা বছর, 11-র পর থেকে আমরা যদি 12টা বছর ভাবি, সেখানে কিন্তু কিছু কিছু মানুষ অন্যরকম ভাবনার মধ্যে চলে গেছেন। কিন্তু বর্তমানে আমরা যদি রাজ্য কেন্দ্রিক অবস্থানগুলো দেখি, সেগুলো কিন্তু মানুষকে এবার ভাবাচ্ছে, কিন্তু মানুষ ভাবছে ভীষণভাবে। কিন্তু সেই ভাবনার মধ্যে থেকে আমাদের যে সমস্ত কর্মীরা আছেন বিভিন্ন প্রান্তে রাজ্যকেন্দ্রিক, তারা কিন্তু সুন্দরভাবে নিবিড় যোগাযোগ রাখছে এবং আমরা আশাবাদী এবার লোকসভাতে আমাদের নিবিড় যোগাযোগ থাকার ফলেই কিন্তু মানুষ আবার পুনরুদ্ধারের জায়গায় আসবে। কিন্তু এবং কোথাও গিয়ে যে সেটিং তত্ত্বটা আপনারা বারে বারে তোলেন, কোথাও গিয়ে কি রানাঘাট লোকসভাকে বেশি করে সেই সেটিং তত্ত্বটা একেবারে মানে স্পষ্ট করে বুঝিয়ে দিল? আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিজেপির যিনি এখান থেকে জয়ী হয়েছিলেন তিনি আবার প্রার্থী, অন্যদিকে আছেন সিপিএমের অলোকেশ দাস। কি মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? সেটিং তত্ত্ব কিন্তু আমরা বহুদিন ধরে কিন্তু আমরা বলে আসি পার্টিগতভাবে। কিন্তু আপনি দেখুন, আপনি যেমন নাকি মুকুটমণি অধিকারী বা জগন্নাথ সরকারের কথা বলছেন, মুকুটমণি অধিকারী সকালে থাকলেন হচ্ছে পদ্ম ফুলে, বিকালে তিনি হয়ে গেলেন জোড়া ফুলে। এই যে সেটিং তত্ত্ব, উনি কিন্তু এখনও বিধায়ক আছেন, কিন্তু বিজেপির বিধায়ক। তো মানুষ তো দেখছে, মানুষ কিন্তু এখন চিনতে পারছে নীতিভ্রষ্ট কারা। সেই নীতিভ্রষ্টতার মধ্য থেকে মানুষ কিন্তু সঠিকভাবে অলোকেশ দাসকে নির্বাচিত করবেন। আর আপনি আমাদের বর্তমান বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এবং বিগত দিনে তিনি আমাদের এখানকার সাংসদ ছিলেন, তিনি না যখন আমাদের এখানে মোদি আসলেন, প্রধানমন্ত্রী মোদি যিনি আসলেন, আসার পরই হয়তো একটা রূপরেখা অন্যরকম হয়ে গেল। কিন্তু জগন্নাথ সরকারকে আমরা তাহেরপুরের মানুষ একটি বারের জন্য আমরা সেভাবে পাইনি। কিন্তু আমি একটা প্রসঙ্গ বলে রাখি, উনি আমার খুব পরিচিত ব্যক্তি। আমি কিন্তু তাহেরপুরের আমি চেয়ারম্যান হওয়ার পর তার কাছে আমি বহুবার গিয়েছি। আমি তাকে গিয়ে বলেছি, জগন্নাথ দা, তাহেরপুরের
যে রাস্তাঘাট বা অন্যান্য কিছু সেগুলি কিন্তু অনুন্নয়নের জায়গায় আছে। আপনি সাংসদ, আপনি 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভার অন্তর্গত হওয়াতে আপনি আমাদেরও সাংসদ। তো আমাদের তাহেরপুর পৌরসভাকে আপনি যদি আপনার সাংসদ কোটার অর্থ থেকে কিছু আপনি প্রদান করেন, তাহলে কিন্তু তাহেরপুরকে আমরা একটু অন্য রূপে সাজাতে পারি। কিন্তু বহুবার গিয়েছি, হ্যাঁ দেব অমক করব, কিন্তু তিনি কিন্তু আজও পর্যন্ত আমাদের তাহেরপুর পরিবেশকে উন্নয়নের জায়গা নেওয়ার জন্য যে তার যে একটা আর্থিক অনুদান সেটা কিন্তু পায়নি। কিন্তু বিগত দিনে যিনি আমাদের এখন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিএমের অলোকেশ দাস, তিনি কিন্তু এখানে 2বার লোকসভার তিনি সাংসদ ছিলেন। কিন্তু তখন আমাদের এটা ছিল নবদ্বীপ লোকসভা কেন্দ্র, হ্যাঁ ডিলিমিটেশনের ফলে এখন আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্র হয়ে গেছে। তো আমার মনে আছে তিনি যখন সাংসদ হন, তিনি কিন্তু তাহেরপুর এই পৌরসভাকে অ্যাম্বুলেন্স এবং রাস্তাঘাট সংস্কারের জন্য, কমিউনিটি হল নির্মাণের জন্য, চিলড্রেন পার্ক এবং যেটাকে বলি আমরা হচ্ছে মার্ক টু কল, আর্সেনিক মুক্ত কল, সেগুলো ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু আর্থিক অনুদান দিয়েছেন। কিন্তু এটাই হচ্ছে আমাদের এখনই যে আমরা প্রচারে যাচ্ছি, প্রত্যেকেরই একই কথা যে সাংসদ যখন অলোকেশ দাস ছিলেন সাংসদ, তিনি তাহেরপুরের পৌরসভার কথা ভেবে তিনি বিভিন্ন যে অনুদান দিয়েছে সেগুলো এখনও আমাদের স্মরণে। সে আমার যারা ভিন্ন রাজনৈতিক দলের আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা শুনি। তো সেদিক থেকে আমরা যে সেটিংয়ের কথা বলি, বিগত দিনেও বলে এসেছি, এখন তো আমাদের বলতেই হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের যে বিষয়টা, সেটা হচ্ছে মুকুটমণি অধিকারী, যিনি বিজেপি বিধায়ক ছিলেন, তিনি আবার ডিগবাজি খেয়ে তিনি আবার হচ্ছে কি তৃণমূলে চলে গেলেন। এগুলো তো মানুষকে ভাবাচ্ছে, যারা ধরুন একটু শিক্ষার সঙ্গে বা ভবিষ্যৎ ভাবনার জন্য এবং যারা সমাজ ব্যবস্থাকে নিয়ে ভাবে, সেই সমাজ ব্যবস্থা, ভবিষ্যৎ ভাবনা এবং নীতি নৈমিত্তিকতার স্বার্থে তাদের ভাবনাটা যে যিনি তৃণমূলের প্রতীকে দাঁড়ালেন তিনি তো বিজেপির বিধায়ক, তিনি আবার হয়তো দেখা গেল জিতলে পরে তিনি আবার বিজেপিতেই চলে যেতে পারেন। এই যে ভাবনা মানুষকে কিন্তু ভাবায়, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে যারা আমরা যে সমস্ত নির্বাচকদের বাড়ি যাচ্ছি তাদের কাছ থেকে এই সংলাপ। এই সেটিং তত্ত্বটা তাহেরপুরবাসী সবার আগে বুঝেছে। তাহেরপুরবাসী নয়, আপামর পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরেছে যে সেটিংয়ের বিষয়গুলো, তাই না? এটা শুধু তাহেরপুরবাসী নয়, তাহেরপুরের বাসী যেটা বোঝে সেটা হচ্ছে তার সঠিক ভাবনা নিয়ে বুঝতে পারে। কিন্তু কারণ তাহেরপুরে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা কিন্তু ভবিষ্যৎ বলে দিতে পারে এবং বর্তমানকে নিয়ে তারা বড় বিচলিত। বাবু, যেমন আপনি উন্নয়নের কথাগুলো বললেন, আপনি রাস্তা করেছেন, বাড়ির কথা বললেন, সেরকমই আমরা দেখছিলাম পৌরসভা কার্যালয়ের আসার যে মূল রাস্তা থেকে যে রাস্তা পৌরসভা কার্যালয়ের দিকে আসে, সেখানে ড্রেন থেকে ড্রেনটা পরিষ্কার নয় এবং সাধারণ মানুষও এই নিয়ে অভিযোগ করছে যে চেয়ারম্যানও দেখে যাচ্ছেন কিন্তু ড্রেনটা পরিষ্কার হচ্ছে না, এটা তাদের একটা সমস্যা। এইগুলো নিয়ে আপনি কী ভাবছেন, এই যেগুলো এই টুকিটাকি এই সমস্যাগুলো? বিষয়টা হচ্ছে, শুনুন, নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে পৌরসভার একটা বিশেষ কাজ, কিন্তু আমরাও চাই মানুষ নাগরিক পরিষেবা কাজ আমাদের কাছ থেকে পাক। কিন্তু হ্যাঁ, যেটা আপনি বললেন বাস্তবিক, সেটা হয়তো আমাদের কিছু কিছু যারা কর্মী থাকেন তাদের, যেহেতু তাহেরপুর অঞ্চলটা বিস্তৃত অঞ্চল, সেখানে আমাদের কর্মী সংখ্যা কিন্তু কম। কারণ আমাদের এই বিষয়টা দেখা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, কিন্তু সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য আমাদের হয়তো কিছু কিছু কাজ একটু বিলম্ব হচ্ছে। তো আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি ভোট পর্ব হয়ে যাওয়ার পর তাহেরপুর আবার পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় অবশ্যই আসবে। আর হচ্ছে কি আমাদের একটু সচেতন হতে হবে নাগরিকদের আমরা যেমন পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকব, নাগরিকদের কাছে আমার বিনম্র অনুরোধ, তারাও যেন নাগরিক পরিষেবা যেমন নেবেন তেমনি তাদের একটুখানি স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন বিষয়গুলো, যেমন আবর্জনা, নোংরা, যেহেতু প্লাস্টিক, এগুলোকে একটু সুন্দরভাবে আমরা কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বাড়ি কিন্তু আমরা বর্জ্য পদার্থ ফেলার জন্য বালতি দিয়েছি, সেগুলো আমাদের এখানে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের তাহেরপুর পৌরসভা একমাত্র পৌরসভা যারা আমাদের এই বর্জ্য পদার্থ নিয়ে গিয়ে, আমাদের ডাম্পিং গ্রাউন্ড স্টেশন আছে, আমাদের নতুন শ্মশানের ওখানে বিশাল এলাকা নিয়ে কাজকর্ম চলছে, সেখানে কিন্তু আমরা কিন্তু সেই বর্জ্য পদার্থ নিয়ে কিন্তু আমরা কিন্তু জৈব সার তৈরি করছি। এই জৈব সার কিন্তু আমাদের বিক্রি হচ্ছে ভালো, চাষিরাও নিয়ে তারা উপকৃত হচ্ছেন এবং
আমি আবার বলবো, তাহেরপুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব যেমন আমাদের পৌরসভার আছে, তেমনি আমাদের যারা নাগরিকরা আছেন তাহেরপুরবাসীর কাছে আমার অনুরোধ, আমাদের সঙ্গে আপনাদের একটু হাত মেলাতে হবে, তাহলে তাহেরপুর কিন্তু একটা স্বচ্ছতার জায়গায় আসবে। তাহেরপুর এই কারণেই ব্যতিক্রম। উত্তমানন্দবাবু, আরেকটা বিষয়, এই যে আপনি যেমন বললেন তাহেরপুরবাসী বলে দেয় যে ভবিষ্যৎ কী হতে পারে, লোকসভা নির্বাচনে কে কটা সিট পাবে বাংলার ক্ষেত্রে অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংবাদ মাধ্যমে যেভাবে এই সকল এক্সিট পোল বিভিন্ন রকম এই নিয়ে আলোচনা। আপনি কতটা আশাবাদী, কি মনে হচ্ছে বাংলায় সিপিএম কি তাদের জমি পুনরুদ্ধার করতে পারবে, কটা সিট নিতে পারবে? ধরুন এক্সিট পোল বিভিন্নভাবে হয়তো, কিন্তু কিছু কিছু কালের বিবর্তনের ফলে সেখানে আবার আমরা যদি মূল্যায়ন করি সেখানে আবার বৃদ্ধির সংখ্যাটাও আসতে পারে, তাই না? আমরা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বসবাস করেন, তারপরে হয়তো দেখা গেল নির্বাচকরা তারা যখন নাকি নির্বাচন করবে তখন তারা বর্তমানকে তারা কিন্তু ভাববে, কিন্তু বর্তমান কি পরিস্থিতি চলছে এবং ভবিষ্যতের জায়গাটা আমরা কোথায় আসবো। এই যে দেখুন, সারা পশ্চিমবঙ্গের বেকারিত্ব জ্বালায় আপনার হচ্ছে সমস্ত শিক্ষিত সমাজ তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আমাদের তাহেরপুর এত ছোট্ট একটা জায়গা, সেখানে আমাকে এবার যখন আমাদের দুয়ারে সরকার চললো সেখানে পরিযায়ী শ্রমিকদের একটা গণনা চললো আবেদনের ভিত্তিতে, সেখানে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের তাহেরপুরের 3000-এর উপরে। ভাবতে পারুন তো, তাহেরপুরের বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে, তারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান না হওয়ার জন্য তারা কিন্তু বাইরের বিভিন্ন রাজ্যে এবং আরবিয়ান কান্ট্রিগুলোতে তারা কিন্তু কর্মসংস্থানের জন্য চলে গেছে। আমরা ভাবি না, আমরা যারা অভিভাবক অভিভাবিকারা আছি ভাবি না যে আমার ছেলে শিক্ষিত মেধাবী, তার কর্মসংস্থানের জায়গায় এইখানে নেই। পশ্চিমবঙ্গে কোনো নতুনভাবে শিল্প কলকারখানা নেই। শিক্ষা ব্যবস্থা তো দেখেছেন তো ভেঙে পেয়েছে। প্রায় 26,000 এসএসসির বোর্ড থেকে যেভাবে শিক্ষক হলো তাদের দুর্নীতিতে পরিপূর্ণ। আজকে সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা আমাদের ভবিষ্যৎকে ভাবাবে। এই ভাবনা নেই আমরা বলতে পারি যে তাহেরপুরের মানুষ যেমন বর্তমানকে নিয়ে ভাবে তেমনি ভবিষ্যৎকে নিয়েও ভাবে, এবং তাদের সুচিন্তিত মতামতের জায়গা হচ্ছে ভোট প্রক্রিয়ার মাধ্যমে। আর অবশ্যই এবার যা পশ্চিমবঙ্গ, কারণ সাংসদদের কাজ হচ্ছে ভারতবর্ষটাকে পরিচালনা করা। তারা ভারতবর্ষের মানুষ, তারা কতটা আমাদের ভারত সরকারের কাছ থেকে পরিষেবা পাবে, উন্নয়নমুখী হবে, এই জায়গাটার জন্যই কিন্তু আমরা সাংসদদের নির্বাচিত করতে পারি। সেভাবে আমরা যদি দেখি অলোকেশ দাস যখন সাংসদ ছিলেন, এই যে আমাদের 100 দিনের কাজ, এটা কিন্তু অলোকেশ দাস সহ ভারতবর্ষের 62 জন আমাদের হচ্ছে বামপন্থী সাংসদ ছিলেন, তাদেরই কিন্তু তৈরি করা। এই যে ধরুন, এই যে হাউস ফর অল এখন বর্তমানে আসছে, যখন সাংসদ আমাদের অলোকেশ দাস সহ 62 জন ছিলেন, ইন্দিরা গান্ধী আবাসন যোজনা, সেটা কিন্তু সেই সময় কিন্তু মনমোহন সিংয়ের সময় থেকে তৈরি হয়েছিল। সেটা হয়তো সরকার পাল্টাচ্ছে, নামের পরিবর্তন হচ্ছে, তো সৃষ্টিকারী জায়গা হচ্ছে বামপন্থীরা নতুনকে ভাবে এবং নতুন ভাবনা নিয়ে দেশকে কতটা অগ্রগতির জায়গায় নিয়ে যেতে পারে সেই ভাবনা কিন্তু বামপন্থী সাংসদদের থাকবে ভারতবর্ষকে একটা উজ্জ্বল মুখের জায়গার জন্য। এই জায়গাটা কিন্তু আমাদের ভাবাবে কিন্তু।